বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ফার্মাসিউটিক্যাল জায়ান্ট নোভো নর্ডিক্স এবং এলি লিলির সাথে একটি চুক্তির ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির আওতায় স্থূলতা, ডায়াবেটিস এবং হৃদরোগ নিরাময়ের জন্য বহুল ব্যবহৃত কিছু ওষুধের দাম ব্যাপক হারে কমাবে প্রতিষ্ঠান দুটি। ট্রাম্প জানান ওষুধগুলোর দাম $1300 থেকে $149 নামিয়ে আনা হবে। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ট্রাম্প। এক সাংবাদিক বলেন, শুল্ক আরোপের হুমকি দিয়েই বিভিন্ন দেশ ও সংস্থার সঙ্গে চুক্তি করতে সক্ষম হয়েছে ট্রাম্প প্রশাসন। শুল্ক আরোপের বৈধতা নিয়ে আপিলে সুপ্রিম কোর্ট প্রশাসনের বিপক্ষে রায় দিলে কি করবেন জানতে চান প্রেসিডেন্টের কাছে। দেশের জাতীয় নিরাপত্তার জন্য শুল্ক আরোপ অপরিহার্য উল্লেখ করে ট্রাম্প বলেন, সুপ্রিম কোর্ট তার প্রশাসনের বিপক্ষে রায় দিলে তা দেশের জন্য বিপর্যয় ডেকে আনবে, তবে সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা নিতে হবে বলে উল্লেখ করেন তিনি। শুল্কের মাধ্যমে চায়না সহ অনেক দেশের সঙ্গে করা বাণিজ্য চুক্তি এবং ভারত পাকিস্তানের যুদ্ধ থামানোর কথা উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, শুল্ক না থাকলে এত সহজে সেগুলো সম্ভব হতো না। এছাড়া আরেক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বলেন, দেশের বর্তমান এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম প্রায় 45 বছরের পুরনো এবং সঠিকভাবে কাজ করে না। তাই নতুন বিমান চলাচল ব্যবস্থা স্থাপনের জন্য আগামী 6 সপ্তাহের মধ্যে একটি বড় চুক্তি চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। এ সময় নিউ ইয়র্ক সিটির নির্বাচিত মেয়র জোরান মামদানির সমালোচনা করেন ট্রাম্প। মামদানিকে আবারও একজন কমিউনিস্ট অভিহিত করে তার পরিকল্পনা বাস্তবায়ন নিয়েও সংশয় প্রকাশ করেন। তবে নিউ ইয়র্ক সিটির সাফল্য ও আরো উন্নতিও কামনা করেন তিনি। একই সঙ্গে আইসের অভিযানের পক্ষে নানা যুক্তি তুলে ধরে প্রেসিডেন্ট জানান, তাদের এই অভিযান চলমান থাকবে। সরকারি অচলাবস্থার অবসানে কোনো সমঝোতা না হলে শুক্রবার থেকে নিউ ইয়র্কের 3টি সহ দেশের প্রধান 40টি বিমানবন্দরে বিমান চলাচল কমিয়ে আনার ঘোষণা দিয়েছে ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ। এর ফলে বৃহস্পতিবার বিকেল নাগাদ শত শত ফ্লাইট বাতিল করেছে বিভিন্ন এয়ারলাইন। এনবিসি নিউজ বলছে, এরই মধ্যে আমেরিকান এয়ারলাইন্স 220টি, ইউনাইটেড 188টি, সাউথ ওয়েস্ট 100 এবং ডেল্টা 170টি ফ্লাইট বাতিল করেছে। ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি বলেছেন, বিমানবন্দরগুলোতে পর্যায়ক্রমে 10% বিমান চলাচল কমানো হবে। এ কারণে বিনা বেতনে কাজ করা এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের উপর অতিরিক্ত চাপ কমে যাবে। 2018 সালের 22 ডিসেম্বর থেকে শুরু হওয়া শাটডাউনের সমাপ্তি হয়েছিল 35 দিন পর, অর্থাৎ 25 জানুয়ারি 2019। ওটাই ছিল আমেরিকার ইতিহাসে দীর্ঘ সরকারি অচল অবস্থা। কিন্তু চলমান শাটডাউন নতুন ইতিহাস গড়েছে। বৃহস্পতিবার 37তম দিনে পড়েছে, তবু এ থেকে উত্তরণের কোনো পথ দেখা যাচ্ছে না। আর তাতে ভুক্তভোগী প্রায় 1.4 মিলিয়ন সরকারি কর্মচারী সহ গোটা দেশের মানুষ। ব্যতিক্রম নয় এয়ারলাইন্সের সাথে সংশ্লিষ্ট কর্মজীবীরাও। এনবিসি নিউজের সাথে সাক্ষাৎকারে ন্যাশনাল এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স অ্যাসোসিয়েশনের প্রধান নিক ড্যানিয়েলস জানালেন, 10,800 নিবন্ধিত এয়ার ট্রাফিক কন্ট্রোলার নিয়ে কাজ করতে হচ্ছে, যেখানে থাকা উচিত ছিল 14,600-র উপরে। তার মানে 3,800 জনবল কম নিয়ে কাজ করতে হচ্ছে তাকে। তারপরও টানা 37 দিন বেতন পাচ্ছেন না কন্ট্রোলাররা, যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য দুর্বিষহ করে তুলেছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে জীবন ধারণের জন্য অন্য পেশা বেছে নিচ্ছেন অনেকেই। এই অবস্থায় শাটডাউন নিরসনে দ্রুত রাজনৈতিক সমঝোতা না হলে পরিস্থিতি আরো কঠিন হয়ে যাবে। ফক্স নিউজের সাথে আলাপে বিষয়টি স্বীকার করে নিয়েছেন ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি। বলেছেন, আয় উপার্জনের পথ না থাকলে কন্ট্রোলাররা পরিবার নিয়ে চলবে কি করে? তাদের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া সম্ভব নয়, তাতে করে বিমান চলাচলে নিরাপত্তা বিঘ্নিত হবে। সেই সাথে আসছে থ্যাঙ্কসগিভিং সহ বিভিন্ন ছুটিতে সার্বিক পরিস্থিতি আরো নাজুক হবে বলে শঙ্কা জানালেন ডাফি। তাই সব দিক বিবেচনায় নিয়ে সরকারি অচলাবস্থার অবসানে কোনো সমঝোতা না হলে শুক্রবার থেকে নিউ ইয়র্কের 3টি সহ দেশের প্রধান 40টি বিমানবন্দরের বিমান চলাচল কমিয়ে আনার ঘোষণা দিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা FAA। এক সংবাদ সম্মেলনে ট্রান্সপোর্টেশন সেক্রেটারি বলেছেন, বিমানবন্দরগুলোতে পর্যায়ক্রমে 10% বিমান চলাচল কমানো হবে। এর ফলে বিনা বেতনে কাজ করা এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের উপর অতিরিক্ত চাপ কমবে এবং ফ্লাইট নিরাপদ হবে।
ওদিকে এর ফলে বৃহস্পতিবার বিকেল নাগাদ শত শত ফ্লাইট বাতিল করেছে বিভিন্ন এয়ারলাইন্স। এনবিসি ও সিএনএন জানিয়েছে এরই মধ্যে আমেরিকান 220টি, ইউনাইটেড 200টি, সাউথওয়েস্ট 100 এবং ডেল্টা 170টি ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে ভোগান্তির শিকার যাত্রীরা এই পরিস্থিতির আশু সমাধান চাইছেন। কেউ কেউ এই সংকটের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই দায়ী করেছেন। স্ন্যাপ সুবিধায় নভেম্বর মাসের বরাদ্দ দিতে ট্রাম্প প্রশাসনকে একদিনের সময় বেঁধে দিয়েছে ফেডারেল আদালত। বৃহস্পতিবার রোড আইল্যান্ডের ডিস্ট্রিক্ট জাজ জন ম্যাককনেল জুনিয়র এই আদেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী শুক্রবারের মধ্যে স্ন্যাপ সুবিধায় বরাদ্দ দেওয়ার কথা জানানো হয়েছে। এদিকে আদালতের রায়কে স্বাগত জানিয়ে দেশের মানুষের ক্ষুধা নিয়ে রাজনীতি না করতে রিপাবলিকান সহকর্মীদের প্রতি আহ্বান জানান ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ডেবি ডিঙ্গেল। দেশের খাদ্য সহায়তা কর্মসূচি বা স্ন্যাপ সুবিধায় নভেম্বর মাসের বরাদ্দ নিশ্চিত করতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছে ফেডারেল আদালত। বৃহস্পতিবার রোড আইল্যান্ডের ডিস্ট্রিক্ট জাজ জন ম্যাককনেল জুনিয়র এই আদেশ দেন। আদালতের নথি পর্যালোচনা করে এবিসি নিউজ জানায়, নভেম্বর মাসে স্ন্যাপের বরাদ্দ নিশ্চিত করতে ট্রাম্প প্রশাসনকে শুক্রবারের মধ্যে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ম্যাককনেল। সরকারের অচলাবস্থা জারি থাকলে নভেম্বর মাসে খাদ্য সহায়তা কর্মসূচিতে বরাদ্দ না দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন ম্যাককনেল। তিনি বলেন, দেশের মানুষকে আরও একদিন অসহায় করে রাখার কোনো যুক্তি থাকতে পারে না। স্ন্যাপ বরাদ্দ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন তিনি। বিচারক ম্যাককনেল তার আদেশে জানান, সরকারের হাতে অতিরিক্ত জরুরি তহবিল থাকা সত্ত্বেও আংশিক বরাদ্দ প্রদান আদালতের আদেশ অমান্য করার শামিল। নভেম্বর মাসে স্ন্যাপ সুবিধায় পর্যাপ্ত বরাদ্দ দেওয়া না হলে দেশের প্রায় 16 মিলিয়ন শিশু তাৎক্ষণিকভাবে অনাহারের ঝুঁকিতে পড়বে বলেও জানান তিনি। শিশুদের অনাহারে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন এই ফেডারেল বিচারক। এদিকে জাস্টিস ডিপার্টমেন্টের আইনজীবীরা আদালতে দাখিল করা এক নথিতে জানিয়েছেন, তারা ম্যাককনেলের সর্বশেষ আদেশ সহ গত সপ্তাহের আদেশের বিরুদ্ধেও আপিল করবেন। স্ন্যাপ সুবিধায় বরাদ্দ দিতে ফেডারেল আদালতের রায়কে সন্তোষজনক দাবি করে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ডেবি ডিঙ্গেল জানান, দেশের বেশিরভাগ মানুষের খাদ্য নিরাপত্তা নিয়ে টালবাহানা শুরু করেছে ট্রাম্প প্রশাসন। দেশের মানুষের ক্ষুধা নিয়ে রাজনীতি করার পথ থেকে রিপাবলিকান সহকর্মীদের সরে আসার আহ্বানও জানান তিনি। এদিকে সরকারের অচলাবস্থার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান অন্ধভক্তদের সমালোচনা করে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান প্রমিলা জয়াপাল বলেন, শিশুদের খাদ্য ঝুঁকিতে ফেলে রাজনীতি করছেন রিপাবলিকানরা। রিপাবলিকানদের একের পর এক মিথ্যাচারে দেশের মানুষ ক্লান্ত হয়ে গেছেন বলে মন্তব্য করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ক্রিসি হুলাহান। স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ না দিয়ে বিলিয়নিয়ারদের তুষ্ট করার রাজনীতি থেকে বেরিয়ে আসতে রিপাবলিকান সহকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি। এদিকে হাউস মাইনরিটি হুইপ ক্যাথরিন ক্লার্ক অভিযোগ করেছেন, দেশের ফুড ব্যাংকগুলোতে কৃত্রিম সরবরাহ সংকট সৃষ্টি করে অচলাবস্থার আগেই চক্রান্ত করেছে ট্রাম্প প্রশাসন। স্ন্যাপ সুবিধায় বরাদ্দ নিশ্চিত না করে বিলিয়নিয়ারদের সুবিধা দিতে রিপাবলিকানরা উঠে পড়ে লেগেছেন অভিযোগ করে তিনি বলেন, দেশের বেশিরভাগ মানুষ তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছেন। স্বাস্থ্যসেবায় বরাদ্দ বিষয়ে বিল পাস এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সম্মতি ছাড়া ডেমোক্র্যাটদের সমঝোতায় আসা উচিত হবে না বলে জানিয়েছেন স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে কথা জানান তিনি। এদিকে কংগ্রেসে পাশ হওয়া সরকারের ব্যয় বিল নিয়ে বারবার ডেমোক্র্যাটদের সাথে সমঝোতায় বসার কোনো ইচ্ছা নাই বলে জানিয়েছেন হাউস স্পিকার মাইক জনসন। অন্যদিকে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস বলেছেন, স্বাস্থ্যসেবা সংকট থেকে দেশের মানুষকে মুক্তি দিয়ে সরকারের ব্যয় বিল পাশে ডেমোক্রেটরা আলোচনায় বসতে প্রস্তুত। স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ এড়িয়ে সরকারের অচলাবস্থা নিরসনে রিপাবলিকান আইন প্রণেতাদের কূটচালে বিভ্রান্ত না হতে ডেমোক্রেটদের সতর্ক করেছেন ভারমন্টের স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স। হেলথ কেয়ার সুবিধায় বরাদ্দ বিষয়ে কংগ্রেসে বিল পাস হওয়া এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের নিশ্চয়তা না পেলে কোনো ধরনের সমঝোতায় আসা উচিত হবে না বলে জানান স্যান্ডার্স। বিলিয়নিয়ারদের স্বার্থে নিবেদিত রিপাবলিকান আইন প্রণেতারা দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন জানিয়ে তিনি বলেন, দেশের বেশিরভাগ মানুষ রিপাবলিকানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। নিউ ইয়র্ক সিটি সহ বিভিন্ন স্টেটের ভোটাররা রিপাবলিকানদের জনবিরোধী অবস্থানের বিরুদ্ধে রায় দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে কংগ্রেসে পাশ হওয়া সরকারের ব্যয় বিল নিয়ে বারবার ডেমোক্রেটদের সাথে সমঝোতায় বসার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন হাউস স্পিকার মাইক জনসন। সরকারের অচলাবস্থা দীর্ঘায়িত করে ডেমোক্রেটিক আইন প্রণেতারা অদ্ভুত রাজনৈতিক খেলায় মেতেছেন বলেও অভিযোগ করেন স্পিকার জনসন। নিউ ইয়র্ক সহ কয়েকটি ব্লু স্টেটের জয় নিয়ে ডেমোক্রেটরা অকারণে বাড়াবাড়ি করছেন জানিয়ে জনসন বলেন, তাদের আচরণে মনে হচ্ছে রিপাবলিকান নিয়ন্ত্রিত রেড স্টেটগুলোর সব ভোট পেয়ে গেছেন। দেশের ভোটারদের বিভ্রান্ত করতে ডেমোক্রেটরা সোশ্যালিস্টদের মতো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। ডেমোক্রেটদের মিথ্যা প্রতিশ্রুতিকে প্রত্যাখ্যান করারও আহ্বান জানান তিনি। এদিকে ডেমোক্রেটিক পার্টির নেতারা কাণ্ডজ্ঞানহীন আচরণ করছেন জানিয়ে হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস বলেন, কমিউনিস্টদের তুষ্ট করতে যেয়ে দেশের বেশিরভাগ মানুষকে দুর্দশায় ফেলেছেন তারা। দেশের বেশিরভাগ মানুষ কমিউনিস্টদের প্রত্যাখ্যান করলেও কিছু স্টেটের ডেমোক্রেটরাই তাদের উস্কানি দিয়ে ক্ষমতায় এনেছেন বলেও দাবি করেন তিনি। অচিরেই ডেমোক্রেটরা তাদের ভুল বুঝতে পারবেন জানিয়ে স্ক্যালিস বলেন, দেশের মানুষ আর তাদের মিথ্যাচারকে প্রশ্রয় দেবেন না। অন্যদিকে সরকারের অচলাবস্থা টানা 37 দিনে গড়ালেও রিপাবলিকান আইন প্রণেতারা উদাসীন আচরণ করে যাচ্ছেন বলে অভিযোগ করেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ। অচলাবস্থা নিরসনে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ডেমোক্রেটিক আইন প্রণেতারা বৈঠকে প্রস্তুত জানিয়ে তিনি বলেন, প্রেসিডেন্ট বা হাউস জিওপির পক্ষ থেকে সংকট নিরসনে কোনো উদ্যোগ দেখছেন না তারা। সেনেট মেজরিটি লিডার জন থুন এবং হাউস স্পিকার মাইক জনসনের সমালোচনা করে জেফ্রিজ বলেন, অন্তত দেশের মানুষের স্বার্থে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সৎসাহস দেখাতে পারতেন তারা। অবিলম্বে সরকারের অচলাবস্থা নিরসনে উদ্যোগ নিতে রিপাবলিকান আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়ে জেফ্রিজ বলেন, স্বাস্থ্যসেবা সংকট থেকে দেশের মানুষকে মুক্তি দিয়ে সরকারের ব্যয় বিল পাশে ডেমোক্রেটরা আলোচনায় বসতে প্রস্তুত। ধনকুবের ইলন মাস্কের শর্ত সাপেক্ষে আগামী 10 বছরের জন্য প্রায় $1 ট্রিলিয়ন বেতন প্যাকেজে অনুমোদন করলেন টেসলার শেয়ার হোল্ডাররা। বৃহস্পতিবার টেক্সাসের অস্টিনে আয়োজিত বৈঠকে এই প্রস্তাবের পক্ষে ভোট দেন 75% শেয়ার হোল্ডার। এই বেতন পেলে ইলন মাস্ক হবেন বিশ্বের প্রথম ট্রিলিয়নার। তবে শর্ত অনুযায়ী 10 বছরে টেসলার বর্তমান বাজার মূল্য $1.4 ট্রিলিয়ন থেকে $8.5 ট্রিলিয়ন করতে হবে, যা মেটা, মাইক্রোসফট ও আলফাবেটের সম্মিলিত বাজার মূল্যের চেয়েও বেশি হবে। টেসলার শেয়ার হোল্ডাররা কোম্পানির প্রধান নির্বাহী ইলন মাস্কের জন্য নতুন একটি বেতন প্যাকেজ অনুমোদন করেছেন। এই বেতন প্যাকেজে আগামী 10 বছরে $878 বিলিয়ন থেকে $1 ট্রিলিয়ন পর্যন্ত বেতন পেতে পারেন টেসলার সিইও ইলন মাস্ক। বৃহস্পতিবার টেক্সাসের অস্টিনে টেসলার শেয়ার হোল্ডার বৈঠকে এই সিদ্ধান্ত পাশ হয়। শেয়ার হোল্ডারদের মাঝে 75%-রও বেশি এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। প্রস্তাব পাশের দিনেই টেসলার শেয়ারের দাম বেড়েছে 2%। প্রস্তাবিত প্যাকেজের শর্ত অনুযায়ী মাস্ক পুরো অর্থ তখনই পাবেন যখন টেসলার বাজার মূল্য $1.4 ট্রিলিয়ন থেকে বেড়ে $8.5 ট্রিলিয়ন পৌঁছাবে। আর তাহলে টেসলা হবে মেটা, মাইক্রোসফট ও গুগলের প্রধান প্রতিষ্ঠান অ্যালফাবেটের সম্মিলিত বাজার মূল্যের চেয়েও বেশি। CEO Performance Award to our founder and CEO Elon Musk, with over 75% voting in favor. নতুন পরিকল্পনায় আরও নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়ন করতে হবে ইলন মাস্ককে। আগামী 10 বছরে 1 মিলিয়ন রোবোট্যাক্সি চালু এবং 1 মিলিয়ন মানব সদৃশ রোবট বাজারে আনতে হবে টেসলার সিইওকে। মাস্কের এই সাফল্যকে আমেরিকার জন্য দারুণ কিছু বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছে কিছু শেয়ার হোল্ডার। নরওয়ের ব্যাংক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, তারা মাস্কের দূরদর্শী নেতৃত্বে যে মূল্য সৃষ্টি হয়েছে তা স্বীকার করে, কিন্তু এই অর্থের মোট পরিমাণ, শেয়ার দর কমে যাওয়া এবং ব্যক্তির উপর অতিরিক্ত নির্ভরতার ঝুঁকি তাদের উদ্বেগের মূল কারণ। বর্তমানে মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ফোর্বসের হিসাবে, যার সম্পদের পরিমাণ প্রায় $504 বিলিয়ন। যদি তিনি পুরো বেতনের প্যাকেজটি পান, তবে মাস্ক হবেন ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার। এই অংশের ফলে টেসলায় মাস্কের মালিকানার অংশ 29% পর্যন্ত বাড়তে পারে। আইসের আটক কেন্দ্রে 1 মাস বন্দী থাকার পর অবশেষে মুক্তি পেলেন বাংলাদেশি নারী মাসুমা খান। ক্যালিফোর্নিয়ার এক ফেডারেল বিচারকের নির্দেশের পর বুধবার রাতে মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরে যান তিনি। মাসুমা খানকে দেশ থেকে বিতাড়নের ওপরও অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছেন বিচারক। গত মাসে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস কার্যালয়ে নিয়মিত হাজিরা দিতে গিয়ে আটক হন 64 বছর বয়সী মাসুমা খান। এ নিয়ে সংবাদ প্রচার করায় এক ভিডিও বার্তায় টিভিএন 24 নিউজ নেটওয়ার্ককে ধন্যবাদ জানান মাসুমা খান ও তার মেয়ে রিয়া খান।
অবশেষে স্বস্তি ফিরে এসেছে ক্যালিফোর্নিয়ার অল্টাডিনা নিবাসী বাংলাদেশি নারী মাসুমা খানের পরিবারে। বুধবার ক্যালিফোর্নিয়ার এক ফেডারেল বিচারক 64 বছর বয়সী মাসুমা খানকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। আদালতের আদেশের পর বুধবার রাতেই ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসের আটক কেন্দ্র থেকে মুক্তি পান তিনি। আমি রিয়া খান, এটা আমার মা মাসুমা খান। কালকে আমার মা ক্যালিফোর্নিয়া সিটি ডিটেনশন সেন্টার থেকে 1 মাস পরে মুক্তি পাইল। কালকে দুপুরে আমাদের জাজের অর্ডার হয়ে গেছে। ইস্টার্ন ডিস্ট্রিক্ট অফ ক্যালিফোর্নিয়ার জাজ অর্ডার দিয়ে দিয়েছে যে আজকেই ইমিডিয়েটলি রিলিজ করে দাও। TVN 24 নিউজ নেটওয়ার্ককে পাঠানো ভিডিও বার্তায় মাসুমা খান ও তার মেয়ে রিয়া খান তাদের পরিবারের অভিজ্ঞতাকে ভীতিকর এবং বিভ্রান্তিকর বলে বর্ণনা করেন। বলেন তাদেরকে এই 1 মাস কঠোর সংগ্রাম করতে হয়েছে। কালকে বছরের সবচেয়ে ব্রাইটেস্ট ফুল মুন ছিল। আমার আম্মু এটা দেখতে পছন্দ করে। 1 মাস ধরে কোনো এরকম মুন, স্টার আর আকাশ দেখতে পাইতো না, ফ্রেশ এয়ার পাইতো না। তো এই জিনিসটা সবচেয়ে বেস্ট ফিলিং ছিল। একই সঙ্গে মাসুমা খানের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মাসুমা খানকে বিতরণের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশও মঞ্জুর করেছেন ফেডারেল বিচারক, যার ফলে মামলা চলাকালীন ইমিগ্রেশন এজেন্টরা তাকে দেশ থেকে বিতরণ করতে পারবে না। টেম্পোরারি রিস্ট্রেনিং অর্ডার যেটা TRO, ওইটা কনভার্ট করে দিল প্রিলিমিনারি ইনজাংশনে। তো এখন আমার মাকে ডিপোর্ট করা একদমই নিষেধ। আর বলছে যে ইন দ্য ফিউচার যদি আপনারা ডিটেনশন আবার করতে চান, আপনাদের আগে নোটিশ দেওয়া লাগবে আর কনভিন্স করা লাগবে যে কেন এটা নেসেসারি। নিজের মুক্তির জন্য মেয়ে রিয়া খানকে পুরো কৃতিত্ব দেন মাসুমা খান। বলেন মেয়েকে নিয়ে তিনি গর্বিত। আমি চাই আমার মেয়ের মতো ঘরে ঘরে এরকম মেয়ে যেন জন্ম নেয়। আমি রিয়েলি খুবই গর্বিত। আমার মেয়ে বলে এটা পারছে, কারো পক্ষে সম্ভব ছিল কি না আমার জানা নেই। ইভেন ওখানের থেকে বলছে এই প্রথম একজনকে রিলিজ দেওয়া হলো। সবই সম্ভব হয়েছে আমার মেয়ের জন্য। 1997 সালে বাংলাদেশ থেকে আমেরিকায় আসেন মাসুমা খান। 28 বছর ধরে পরিবারের সঙ্গে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস কাউন্টির অল্টাডিনা এলাকায় বসবাস করছেন তিনি। মাসুমা খানের স্বামী ইশতিয়াক আহমেদ খান আমেরিকার নাগরিক। এক প্রতারকের খপ্পরে পড়ে মাসুমার নাগরিকত্বের আবেদন প্রক্রিয়া দীর্ঘসূত্রিতার মুখে পড়ে, যার ফলে গত 5 বছর ধরে নিয়মিতভাবে US সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস কার্যালয়ে হাজিরা দিয়ে আসছেন মাসুমা খান। গত 6 অক্টোবর রুটিন হাজিরা দিতে গিয়ে কোনো পূর্ব নোটিশ ছাড়াই তাকে আটক করে আইস, জানিয়ে প্রতিবেদন প্রচার করে TVN 24 নিউজ নেটওয়ার্ক। থ্যাংক ইউ অবভিয়াসলি TVN 24 এ। ধন্যবাদ TVN 24। আমার আমার ফেভারিট নিউজ নেটওয়ার্ক আমাকে বলছিল যে ওনাদের কন্ট্যাক্ট করো, তো 1 মাস আগে, তো ওইটাই আমি করলাম। সো থ্যাংক ইউ আপনাদের। মাসুমা খানের মুক্তির দাবিতে ক্যালিফোর্নিয়ার সাধারণ বাসিন্দারা সহ অনেক অধিকার কর্মী ও কমিউনিটি অ্যাডভোকেট সোচ্চার হন। তাকে আটক করা নিয়ে সামাজিক মাধ্যমে জোরালো প্রতিবাদ গড়ে তোলেন অনেকে। তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছে মাসুমা খানের পরিবার। লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশি কমিউনিটিতে একদম সাপোর্ট পাই না, 1-2 জন বাদে। আর আমাদের কনসুলেট অফিসেও আমরা কোনো একদমই কল করলে ধরে না, অনেক মেসেজও রাখা হয়েছে। তো এটা বাদে ওইটাও বলবো যে বাকি সবাইকে থ্যাংক ইউ, TVN 24-কে থ্যাংক ইউ, অবশ্যই অসংখ্য ধন্যবাদ। জলবায়ু পরিবর্তনে প্রেসিডেন্ট ট্রাম্পের বিতর্কিত অবস্থানে কড়া সমালোচনা করেছেন বিশ্ব নেতারা। বৃহস্পতিবার ব্রাজিলের বেলেমে COP30 সামিটের আগে এক সম্মেলনে কলম্বিয়া এবং চিলির রাষ্ট্রপ্রধানেরা ট্রাম্পকে মিথ্যুক বলে অভিহিত করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন না প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া এবার অনুপস্থিত রয়েছেন রাশিয়া, চায়না এবং ভারতের মতো শক্তিধর দেশগুলোর প্রধান নির্বাহীরাও। উদ্বোধনী অনুষ্ঠানে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আশু পদক্ষেপ নিতে অংশ নেওয়া দেশগুলোর প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। একই ধরনের আহ্বান জানান ব্রিটিশ প্রিন্স উইলিয়াম। এদিকে বিশ্বব্যাপী বিপন্ন বনভূমি রক্ষায় $583 মিলিয়ন অনুদানের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আসছে 10 থেকে 21 নভেম্বর ব্রাজিলে COP30 সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনে গোটা বিশ্বের বিজ্ঞানীরা যখন উদ্বিগ্ন, তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরো বিষয়টিকেই বড় ধরনের এক প্রতারণা হিসাবে মনে করছেন। তার মতে শিল্পোন্নত দেশগুলোকে এই ধরনের ধারণা পরিহার করতে হবে। সবশেষ জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণেও জলবায়ু পরিবর্তন বিষয়ক ধারণাকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছিলেন তিনি।
আসছে 10 থেকে 21 নভেম্বর ব্রাজিলে COP30 সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে বৃহস্পতিবার থেকে দেশটির বেলেমে শুরু হয়েছে COP30 অ্যামাজোনিয়া সম্মেলন, যেখানে প্রত্যাশিতভাবেই উপস্থিত ছিলেন না ট্রাম্প। এছাড়া এবার অনুপস্থিত রয়েছে রাশিয়া, চায়না এবং ভারতের মতো শক্তিধর দেশগুলোর প্রধান নির্বাহীরাও। La ausencia de los Estados Unidos aquí. El que el señor Donald Trump no venga. En que surgen voces que deciden ignorar. তবে উদ্বোধনী অনুষ্ঠানে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এবং চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক টার্গেট করলেন ট্রাম্পকেই। বললেন, বিজ্ঞান সম্পর্কে ট্রাম্পের বিভ্রান্তিকর ধারণা জলবায়ু সংকট মোকাবেলায় সম্মিলিত উদ্যোগকে সংকটে ফেলেছে। প্রকৃতপক্ষে ট্রাম্প মানবতার বিরুদ্ধেই অবস্থান নিয়েছে বলে মনে করেন তারা। আমেরিকার প্রেসিডেন্টকে মিথ্যুক বলেও উল্লেখ করেছেন দুজনেই। The challenge is immense, but the choices are clear. No one can bargain with physics, but we can choose to lead or be led to ruin. এদিকে অনুষ্ঠানে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আশু পদক্ষেপ নিতে অংশ নেওয়া দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেজ। তিনি বলেছেন, কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সবাইকে সিদ্ধান্ত নিতে হবে এই অবস্থা পরিবর্তনে উদ্যোগী হবেন নাকি ধ্বংস হওয়ার অপেক্ষায় থাকবেন। At a pivotal moment in human history, a moment that demands courage, cooperation and unwavering commitment to our planet's future. একই ধরনের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রিন্স উইলিয়ামও। তিনি ভবিষ্যতের পৃথিবীকে বাসযোগ্য রাখতে কার্যকর পদক্ষেপ নিতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই বলে বেশ দৃঢ়তার সঙ্গেই জানালেন। oportunidades que tem para agir está se fechando rapidamente. আয়োজক দেশের প্রেসিডেন্ট লুলা দি সিলভা অবশ্য ট্রাম্পের নাম না নিয়েই বলেন, কেউ কেউ ভুয়া তথ্য দিয়ে গোটা বিশ্বের ভবিষ্যৎকেই বিপদের দিকে ঠেলে দিচ্ছে। ওদিকে বিশ্বব্যাপী বিপন্ন বনভূমি রক্ষায় $583 মিলিয়ন অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। Il est indispensable de continuer nos efforts pour sortir du charbon qui est la source la plus émettrice de gaz. গ্রীষ্মমণ্ডলীয় বনভূমি রক্ষায় ব্রাজিলের প্রেসিডেন্টের উদ্যোগে আরও সাড়া দিয়েছে নরওয়ে। দেশটি $3 বিলিয়ন অনুদান দেওয়ার কথা জানিয়েছে সম্মেলনে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।